শাপলা পাচ্ছে না এনসিপি, অন্য প্রতীক দিয়ে ইসির গণবিজ্ঞপ্তি শিগগিরই, না পেলে নির্বাচনে অংশ নয় সার্জিস আলমের হুঁশিয়ারি। ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে 2 ঘন্টা রেলপথ অবরোধ, যাত্রীবাহী ট্রেনে বিক্ষুব্ধ জনতার পাথর নিক্ষেপ। চট্টগ্রামে চলন্ত বাসে দুর্ধর্ষ ছিনতাই, যাত্রীদের মোবাইল ফোন ও টাকা লুট, চক্রের মূল হোতা আটক। স্বাগত জানাচ্ছি। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪২,৭৬১টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, যেখানে ভোট কক্ষ ধরা হয়েছে 2,44,000-এর বেশি। দুপুরে নির্বাচন ভবনে ভোট কেন্দ্র চূড়ান্ত তালিকা সহ সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এসব জানান ইসি সচিব আখতার আহমেদ। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতীকের বিধিমালায় শাপলা না থাকায় এনসিপিকে প্রতীকটি দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন দলটিকে বিধিমালা থেকে প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাবেন মিয়া আমিরুল। সংসদ নির্বাচনের বাকি যখন প্রায় শখানেক দিন, তখন ইসি সচিব জানালেন নির্বাচনের 90% বেশি প্রস্তুতি শেষ হওয়ার বিষয়ে। সোমবারের এই ব্রিফিংয়ে আসন্ন সংসদ নির্বাচন ঘিরে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এটা হচ্ছে মোট কক্ষ পুরুষ মহিলা মিলিয়ে 300 সংসদীয় আসনের জন্য ৪২,৭৬১টি ভোট কেন্দ্র চূড়ান্ত করার কথা বলছে ইসি। সব মিলিয়ে এসব কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের জন্য 2,44,000-এর বেশি ভোট কক্ষ থাকার কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। 300 কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা 42,761। এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা। আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137 আর মহিলাদের জন্য 1,29,602। সচিব জানান, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন দলটিকে অন্য প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। এছাড়া নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহে শেষ হবে বলেও জানান তিনি। পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই, শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল 42,150টি আর ভোট কক্ষ ছিল 2,60,000-এর বেশি। সে হিসাবে এবার কয়েকশো ভোট কেন্দ্র বাড়লেও ভোট কক্ষ কমেছে 16,000। ধন্যবাদ আপনাদেরকে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীক ছাড়া আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন না দিতেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই, যেহেতু আইনগত বাধা নেই। আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নিব। যখন একটা জিনিস আমার প্রাপ্য, এনসিপির প্রাপ্য, যখন সেটা দেওয়া হবে না, তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে। এনসিপির যদি প্রয়োজন হয়, এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে করবে। অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। কিশোরগঞ্জের ভৈরবকে জেলায় রূপান্তরের দাবিতে 2 ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ করে কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ সময় ট্রেনে পাথর নিক্ষেপ করে অবরোধকারীরা, এতে এক যাত্রী আহত হয়েছেন। সকাল 10টায় ভৈরব রেল স্টেশনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে তারা। এ সময় প্রায় 2 ঘণ্টা রেলপথ আটকে রাখেন আন্দোলনকারীরা। নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে রাখে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে ট্রেনটি ছেড়ে দিতে চাইলে পাথর ছোঁড়ে বিক্ষুব্ধরা। এতে জাহাঙ্গীর নামে এক যাত্রী আহত হন। একই সময় আটকা পড়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস
ও সুবর্ণ এক্সপ্রেস। পরে দুপুর পৌনে 12টার দিকে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আমাদের একটাই দেবে, আমরা ভৈরব জেলা চাই। বাংলাদেশের 64টা জেলা যদি 65তম জেলা হয় তাহলে সেটাই ভৈরব চাই আমরা। কিশোরগঞ্জ যে ট্যাক্স দেয় ভৈরবে আর দ্বিগুণ দেয়। একটা সদরে যদি যে পরিমাণ ট্যাক্স দেয় এর চেয়ে দ্বিগুণ যদি ভৈরব থেকে আসে, কেন আমরা নিজের দামে নিজে আদায় করব না? রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণভাবে ব্লকেট কর্মসূচি পালন করতেছিলাম, এক পর্যায়ে দেখা যায় আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষ ঢুইকা ইটাইটি শুরু করছে। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তুচ্ছ ঘটনা নিয়ে সাভারের ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষে আহত শতাধিক শিক্ষার্থী। সিটি বিশ্ববিদ্যালয়ে 11টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় অফিস ও শ্রেণীকক্ষেও। খবর পেয়ে পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে গত রাত 2টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে সংঘর্ষের সময় সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ড্যাফোডিলের 11 শিক্ষার্থীকে আটক করে রেখেছে। হুমায়ুন কবিরের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হতে থাকে ধ্বংসলীলা। সিটি ইউনিভার্সিটির প্রধান ফটক থেকে শুরু করে ভেতরে সবখানেই পোড়া চিহ্ন। ধোঁয়া বের হচ্ছে আগুনে পোড়া গাড়িগুলো থেকে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল সহ 11টি যানবাহন ও পুরা প্রশাসনিক ভবনে। তছনছ করা হয়েছে ভেতরের কম্পিউটার সহ আসবাবপত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর শরীরে লাগে। এ নিয়ে তর্কাতর্কির পর উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং সিটি ইউনিভার্সিটির প্রায় 40 থেকে 50 জন শিক্ষার্থী ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এরপর ড্যাফোডিলের হাজারো শিক্ষার্থী জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে আসলে ব্যাপক সংঘর্ষ বাধে। এক পর্যায়ে রাত 12টার পর ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে শিক্ষার্থীদের অবরোধ করে শুরু করে তাণ্ডব। রাস্তা, প্রধান ফটক থেকে শুরু করা যানবাহন আগুন ধরিয়ে দেওয়া হয় সবখানে, যা চলে ভোর রাত পর্যন্ত। আতঙ্ক সৃষ্টি করতে ফুটানো হয় ককটেল। বাইকে থেকে থুতু ড্যাফোডিলের এক স্টুডেন্ট গায়ে লাগে। তো পরবর্তীতে সে সরি বলছে যে এটা আমার ভুল হয়েছে, কিন্তু সরি বলার পরে তারা ব্যাপারটা ওইভাবে নেয় নাই। না নেওয়ার পরে তাকে ধরে ওখানে মারধর করা হয়েছে। প্লাস মারধর করার পরে ওখানে তাকে আটকায় রাখা হয়েছিল। কয়েক দফা পেট্রোল বোম, ককটেল এবং কি গুলিও তারা করছে। এদিকে হামলা চালানো হয় সিটি ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীদের উপরও। তাদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি ছাড়াও ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ তাদের। এতে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। আমাদের ভাইরা ঘুমাচ্ছিল, আমরা ঘুমাচ্ছিলাম, ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। এই পরিস্থিতি আমরা জীবনে কোনোদিন ফেস করি নাই। আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায় টিচ করা হয়েছে। এদিকে হামলার বিষয়টি জানলেও পুলিশ ও প্রশাসনের কাউকে দেখা যায়নি ঘটনাস্থলে। শিক্ষকরা মনে করছেন প্রশাসনের নীরবতা পরিস্থিতি জটিল করছে। 12টা থেকে আমরা 4টা, 4:30 পর্যন্ত প্রশাসনের অনেক সহযোগিতা চাইছি আমরা। ওরা এসে পুরো ক্যাম্পাস আগুন দিয়ে ধ্বংস করে দিছে, শত শত ছাত্রকে আহত করছে, মারছে। এদিকে সংঘর্ষের সময় সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ড্যাফোডিলের 11 শিক্ষার্থীকে আটকে রেখেছে। ক্ষতিপূরণ দেয়া না হলে তাদেরকে না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের স্টুডেন্টরা তাদেরকে আটকে রাখছে, কারণ তাদের একটাই দাবি, ভিসি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওনাকে সশরীরে এখানে আসতে হবে, এসে আমাদের যে সমস্ত ক্ষতি করছে এগুলো সরজমিনে পর্যবেক্ষণ করবে এবং তার কাছে এই 11 জনকে তারা হস্তান্তর করবে। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক আহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। হুমায়ুন কবির, এখন সাভার। চট্টগ্রামের বন্দর থানাধীন কাস্টমস মোড় এলাকায় চলন্ত বাসে ফিল্মি কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার রাত 10টার দিকে কয়েকজন ছিনতাইকারী বাসে উঠে দরজা বন্ধ করে যাত্রীদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এক যাত্রীর মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় বাসে উঠে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় ছিনতাইকারীরা, যাতে কোনো যাত্রী নামতে না পারে। সময় কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের মুখে যাত্রীদের মোবাইল ও টাকা ছিনিয়ে নিতে থাকে। আর বাইরে থাকা দলের অন্য সদস্যরা ছিনতাই হওয়া মালামাল বুঝে নেন। এক পর্যায়ে কয়েকজন পথচারী চক্রের মূল হোতা আকবর হোসেনকে ধরে ফেলে। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা করেছেন এক ভুক্তভোগী। জামালপুর সদরে কাভার্ড ভ্যানের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 4 জন।
দুপুর 12টার দিকে সদরের দিকপাইত এলাকার ইকোনমিক জোন গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কয়েকজন যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় অটোরিকশার এক যাত্রীর। পরে আহত অবস্থায় 7 জনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেওয়া হলে পথিমধ্যে মৃত্যু হয় আরও 2 জনের। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও পালিয়ে গেছে ড্রাইভার ও হেলপার। কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্মে অতিষ্ঠ নগরবাসী। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাই জড়িয়ে পড়ছে নানা গ্রুপে। নিজেদের শক্তিমত্তা প্রদর্শনে প্রায়ই প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় কেঁপে উঠছে নগরী। আতঙ্ক ছড়াচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র সহ সর্বত্র। অভিযানেও দমানো যাচ্ছে না গ্যাং কালচার। প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান বিশ্লেষকদের। খালিদ সাইফুল্লাহর প্রতিবেদন। কুমিল্লায় কিশোর গ্যাং সদস্যদের দিনে দুপুরে অস্ত্র নিয়ে মহড়া, চারপাশে আতঙ্কিত মানুষজন। সম্প্রতি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের 2টি গ্রুপের মহড়ায় আতঙ্ক ছড়ায় নগরীতে। পরে আটক হয় গ্যাংয়ের প্রায় 20 সদস্য। শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের শহরে আধিপত্য বিস্তার, লুটপাট, চাঁদাবাজি এবং প্রতিপক্ষকে দেখাতে প্রায়ই ফিল্মি স্টাইলে চলে কিশোর গ্যাংয়ের মহড়া। এদের দ্বারা বাড়ছে খুনের ঘটনাও। গ্যাং সদস্যদের মধ্যে ছিন্নমূল কিশোর ছাড়াও যুক্ত হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের সন্তানরাও। অপরাধ প্রবণতায় যোগ হচ্ছে সহজলভ্য মাদক, প্রযুক্তির অপব্যবহার এবং নিয়ন্ত্রণহীন সামাজিক পরিবেশ। অন্যায় করলে যে রেহাই পাওয়া যায়, কোনো বিচার হয় না, যে একটা আমিত্ববোধ, এটা প্রদর্শনের একটা ক্ষেত্র হচ্ছে এই কিশোর গ্যাং। প্রশাসনের ভূমিকা আরও কঠোর হইতে হবে। আরও কঠোর যদি না হয় এই কিশোর গ্যাংয়ের অত্যাচার আমরা বন্ধ করতে পারবো না। তবে অপরাধ প্রবণতা বৃদ্ধি ও কিশোর গ্যাংয়ের পেছনের কারণ হিসেবে পরিবার ও সমাজ ব্যবস্থাকে দায়ী করছেন সচেতন নাগরিকরা। বলছেন, সাহিত্য, সাংস্কৃতিক চর্চা ও খেলার মাঠ কমে যাওয়ায় কিশোর মনে নতুন কিছু দোলা দিচ্ছে, যা রাজনৈতিক প্রভাবশালীদের পেশি শক্তি হিসেবে ব্যবহার হচ্ছে। যারা কিশোর গ্যাংয়ের যে সদস্য, তারা কারা? আপনি খতিয়ে দেখুন, আরও গভীরে চলে যান, আরও ডিপে চলে যান। আপনি দেখুন তাদের কোনো না কোনো পলিটিক্যাল মাস্টার কিন্তু আছে, কোনো না কোনো পলিটিক্যাল প্যাট্রন কিন্তু আছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যদি থাকে তাহলে তো আপনার এই কিশোর গ্যাং বিকশিত হবেই। তো আমাদের রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আনতে পারিনি। আমরা রাজনীতিবিদরা এখনও মনে করতেছি আমাদের রাজনীতি পেশিশক্তির উপর নির্ভরশীল। যার পেশিশক্তি যত বেশি, সে রাজনীতিতে তত বেশি শক্তিশালী। এই কারণে মূলত রাজনীতিবিদরা তাদের শক্তির জানান দিতে রাজপথে যে কিশোর গ্যাং আছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কিশোর গ্যাংয়ের মাথাচাড়া নিয়ে বিচলিত আইন শৃঙ্খলা বাহিনীও। নিয়মিত টহল ও গ্রেপ্তারের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা জরুরি বলছেন কর্মকর্তারা। আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি শুধুমাত্র কিশোর অপরাধী না, তাদের পিছনে কারা আছে, পেট্রোনাইজার কারা, তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। পাশাপাশি কিন্তু এখানে দেখবেন যে গার্ডিয়ানদের একটা বিশাল ভূমিকা রয়েছে। তার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কী করতেছে, এই বিষয়ে কিন্তু গার্ডিয়ানদের একটা বিশাল ভূমিকা রয়েছে। তো আমরা চেষ্টা করতেছি গার্ডিয়ানদেরকে সচেতন করার জন্য। বাইকের একটা গ্যাং রয়েছে যারা প্রায় একটি মহড়া দিয়ে থাকে। এরকম একটি বাইকের গ্যাংকে আমি ওই গোমতীর তীরে ধরতে সক্ষম হয়েছিলাম এবং তাদেরকে পরবর্তীতে তাদের প্যারেন্টস এবং কলেজের কর্তৃপক্ষের সাথে কথা বলে মুচলেকা নিয়ে তারপর তাদেরকে ছাড়া হয়েছে। সামাজিক মাধ্যমে হিরোইজম দেখানোর মানসিকতা ও পারিবারিক নজরদারির অভাবে বাড়ছে কিশোর অপরাধ। গ্যাং কালচার নিয়ন্ত্রণ করা না গেলে অপরাধ আরও বাড়বে বলছেন বিশ্লেষকরা। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। চীনের জিংজিয়াং বন্দর থেকে আজ প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার প্রগতি। সকাল 10টায় চীনের জিংজিয়াং ইন্টারন্যাশনাল বার্থ থেকে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করে জাহাজটি। বিএসসির বহরে যুক্ত হয় জাহাজের পণ্য পরিবহন সক্ষমতা 63,500 টন। জাহাজটি 199 মিটার লম্বা, 33 মিটার প্রস্থ ও
18 মিটার গভীরতর। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক জানান, নিজস্ব অর্থায়নে $38 মিলিয়ন জাহাজটি ক্রয় করা হয়েছে। নির্মাণের পর আন্তর্জাতিক সব নিয়ম ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যেটি আন্তর্জাতিক সমুদ্র সীমায় লাল সবুজের পতাকা বহন করবে। এতে দেশে বিদেশে সরকারি পণ্য পরিবহন সক্ষমতা আরও বাড়ল। এই জাহাজ থেকে বছরে 100 কোটি টাকা আয়ের সম্ভাবনা দেখছে সরকার। আগামী ডিসেম্বরে সরকারের বহরে যুক্ত হবে নতুন আরও একটি জাহাজ, যেখান থেকে আয় হবে আরও 100 কোটি টাকা। যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টার দিকে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অংশ নেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। এদিকে দুপুরে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হয় ময়মনসিংহের টাউন হল মুক্ত মঞ্চে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ শেষে শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। একই আয়োজন ছিল নওগাঁতে। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নওজোয়ান মাঠে এসে জড়ো হয় নেতাকর্মীরা। পরে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। এছাড়া নাটোর জেলা যুবদলের আয়োজনে শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে শুরু হয় শোভাযাত্রা। রং বেরঙের ব্যানার ফেস্টুন দিয়ে দলটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের সাঁতার কাটতে নেমে সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বেলা 11:30 থেকে ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, শরীর চর্চা কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু এবং চিকিৎসা কেন্দ্রের অবহেলা মেনে নেওয়ার মতো নয়। তদন্ত করে দ্রুত দায়িত্বে অবহেলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধরা। রোববার সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে সমাজবিজ্ঞান বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের সাইমা হোসেন নামের এক ছাত্রী মৃত্যু হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় গ্রেপ্তারকৃতদের 20 দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মেডিকেলের বিভিন্ন অংশ থেকে প্রথমে 14 জনকে আটক করে র্যাব। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে 11 জনকে কারাগারে পাঠানো হয়। জেলা প্রশাসক জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানি ও প্রতারণার ঘটনা ঘটছে। মেডিকেল কলেজের দালাল শূন্যের কোটায় আনতে ও শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসক। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে 2022 সাল থেকে এখন পর্যন্ত 3 লাখ কেজির বেশি সামুদ্রিক প্লাস্টিক রিসাইকেল করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কক্সবাজার জেলা প্রশাসন। সকালে কক্সবাজারের সমিতি পাড়ায় আয়োজিত প্লাস্টিকের বিনিময়ে বাজার কর্মসূচিতে এ তথ্য জানান জেলা প্রশাসক ও বিদ্যানন্দ কর্তৃপক্ষ। সমুদ্রে প্লাস্টিক দূষণ প্রতিরোধ কর্মসূচির আওতায় সকাল 10টায় দিনব্যাপী প্লাস্টিক এক্সচেঞ্জ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক, যেখানে 500 প্রান্তিক পরিবার প্লাস্টিক জমা দিয়ে খাদ্যদ্রব্য কেনার সুযোগ পেয়েছেন। প্রায় 19 ধরনের নিত্যপণ্যের সুপার শপ সাজিয়ে বসে বিদ্যানন্দ স্থানীয় স্বেচ্ছাসেবীরা, যেখানে 1 কেজি প্লাস্টিক দিয়ে পাওয়া যায় 6টি ডিম, 1 কেজি প্লাস্টিকে 1 কেজি চাল, 5 কেজি প্লাস্টিকে 1 লিটার তেল সহ বিভিন্ন জিনিস। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।